হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের লাস্ট পার্ট, অর্থাৎ দ্য সেকেন্ড পার্ট, যেখানে আমরা করব আজকে শক্তির যথাযথ ব্যবহারের টপিকটা কভার। এই টপিক থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে আমাদের মাধ্যমিকে, তাই এই টপিকটা আমাদেরকে ভালো করে করতে হবে। আর এই নোটসের মধ্যে আমি যা যা করাবো তার মধ্যে থেকে মাধ্যমিকের প্রশ্ন আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই তোমরা মাধ্যমিকের সমস্ত প্রশ্ন করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখবো শক্তির যথাযথ ব্যবহার। তো আমাদের জ্বালানিটা কি? জ্বালানি পুড়িয়ে আমরা শক্তি তৈরি করি। তো জ্বালানিটা কি? জ্বালানি হচ্ছে এমন পদার্থ যেগুলো বাতাসে বা অক্সিজেনে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। তার মানে জ্বালানি হচ্ছে এমন কোনো পদার্থ যেটাকে পোড়ানোর পর আমি তাপ পাই, যেরকম কয়লা বা আমরা যেরকম কাঠ। কাঠ পুড়িয়ে কি করি? আমরা তাপ পাই। তাহলে কি এমন কিছু যেটাকে পোড়ালে তাপ পাওয়া যায় তাকেই বলে জ্বালানি বা ফুয়েল। ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে যে এই পোড়ানো পোড়ানো কথাটার মানে কি? মানে পোড়ানো জিনিসটা কি? আমরা জানি যে আগুন লাগালে পুড়ে যায়, ঠিক আছে, কিন্তু পোড়ানো জিনিসটা কি? কেন পোড়ে কেউ? তাহলে সাধারণ দহন প্রক্রিয়া, দহন মানে পোড়ানো, তাহলে এই যে পোড়ানোর প্রক্রিয়াটা, দহন প্রক্রিয়া, সেটা কি অক্সিজেন ছাড়া কখনো সম্ভব হয় না সাধারণত। তবে বিশেষ কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, যেরকম থার্মাইট বিক্রিয়া, রকেট ফুয়েল, এইসব বাদ দিয়ে অক্সিজেন ব্যতীত অন্যান্য অক্সিডাইজার দিয়েও এইসব ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু আমরা যখন নর্মাল দহন প্রক্রিয়া বলছি, মানে সাধারণত আমরা যে বলি যে কাউকে পোড়ানো হচ্ছে, তার মানে কি? তার অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হচ্ছে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু কখনো দহন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এবার জ্বালানি তো বুঝলাম যে যাকে পুড়িয়ে তাপ পাবো তাকেই বলবো জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানিটা কি? জীবাশ্ম জ্বালানি কিছুই না, যে লক্ষ লক্ষ বছর আগে আমাদের যে পৃথিবীতে উদ্ভিদ ছিল, প্রাণী ছিল, তাদের যে মানে অবশেষ, সেই অবশেষ কি হয়েছিল? আমাদের ভূগর্ভে চাপা পড়ে গেছিল। এবার ভূগর্ভে চাপা পড়ে থাকলে এই লক্ষ লক্ষ বছর পর চাপ এবং তাপের প্রভাবে সেগুলো কি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে জ্বালানিতে পরিণত হয়েছে। এই রকমের জ্বালানিকেই কি বলি? জীবাশ্ম জ্বালানি। তাহলে কি বলবো? লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ ভূগর্ভে চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়ে যে জ্বালানি তৈরি করেছে তাকেই আমরা বলবো জীবাশ্ম জ্বালানি। বোঝা গেল? কি কি হতে পারে? আমাদের কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে। এইবার আমাদেরকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোনটা জীবাশ্ম জ্বালানি আর কোনটা জীবাশ্ম জ্বালানি না। চারটে অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি, এরকম এমসিকিউ আসে। তাই আমি এটা একটা ছক করে এনেছি যে কোনগুলো আদৌ জীবাশ্ম জ্বালানি আর কোনগুলো জীবাশ্ম জ্বালানি নয়। যেরকম আমাদের কয়লা জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি, আমাদের প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, সিএনজি, ফুয়েল অয়েল, বিটুমেন, এগুলো প্রত্যেকে কি আমাদের জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ এরা লক্ষ লক্ষ বছর আগে মৃত যে উদ্ভিদ ও প্রাণীর অবশেষ ছিল সেগুলো পরিবর্তিত হয়ে এগুলো তৈরি হয়েছে। এবং কোনগুলো আমাদের তাহলে জীবাশ্ম জ্বালানি না? যেরকম বায়োগ্যাস, ইথানল মানে ইথাইল অ্যালকোহল, বায়োফুয়েল, হাইড্রোজেন গ্যাস, কাঠ, চারকোল, তারপর সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, এগুলো কি? এগুলো আমাদের জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে জীবাশ্ম জ্বালানি এগুলো, আর জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে এগুলো। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যাব যে আমাদের তাপন মূল্য কি। তাহলে আমরা জ্বালানি বুঝলাম যে কাউকে পোড়ালে যখন তাপ পাওয়া যায় তাকে বলি জ্বালানি। তো এই জ্বালানিটা কেমন, ভালো না খারাপ, সেটা ডিপেন্ড করছে আমাদের তাপন মূল্যের উপর। তাহলে তাপন মূল্যের সংজ্ঞাটা এখানে মিস হয়ে গেছে। তো সংজ্ঞাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের একক ভরের বা একক আয়তনের, আয়তন কখন ইউজ করব? যখন আমাদের গ্যাস ধরবো, ঠিক আছে। একক ভরের বা একক আয়তনের জ্বালানির, যদি আমি সম্পূর্ণ দহন করাই, জ্বালানির সম্পূর্ণ দহনে আমরা কতটা শক্তি পাবো, কতটা তাপ শক্তি পাবো, সেইটার পরিমাণকেই আমরা তাপন মূল্য বলবো। তাহলে একক ভরের বা আয়তনের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায়, যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে ওই জ্বালানির তাপন মূল্য। তাহলে ওই জ্বালানির তাপন মূল্য, তাপন মূল্যের আরেকটা নাম আছে কি? তার নাম হচ্ছে ক্যালোরি মূল্য। তাহলে বোঝা গেল যে আমি ধরে নিচ্ছি যে ১ কেজি কোনো জ্বালানি পুড়িয়েছি। তাহলে ওই ১ কেজি জ্বালানি পুড়িয়ে কতটা তাপ পাওয়া গেছে সেটাই হচ্ছে তার তাপন মূল্য। তাহলে আমি বলছি তো যে একক ভরের কোনো জ্বালানির জন্য কতটা তাপ শক্তি পাই। মানে আমি যদি আজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমি ৫ কেজি কোনো জ্বালানি পুড়িয়ে, ৫ কেজি কোনো একটা জ্বালানি পুড়িয়ে আমি পেয়েছি ১৫০ জুল তাপ। তাহলে এর তাপন মূল্য কি? ঠিক আছে? ৫ কেজি। তাহলে ৫ কেজি পুড়িয়ে যদি আমি ১৫০ জুল তাপ পেয়ে থাকি, তাহলে এর তাপন মূল্য কত? এটা আমার প্রশ্ন। তাহলে আমাকে কি বার করতে হবে? আমি জানি যে তাপন মূল্য মানে ১ কেজির জন্য কত তাপ পেয়েছি। তাহলে ৫ কেজিতে যদি আমি ১৫০ পাই, তাহলে ১ কেজিতে কত পাবো? তাহলে ১ কেজিতে আমি পাবো ১৫০/৫।
তার মানে কত আসছে 30 জুল। তার মানে তাপন মূল্য কত হচ্ছে 30 জুল পার কেজি। তার মানে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে 1 কেজি পোড়ালে 30 জুল তাপ পাবো। তাহলে বোঝা গেল এই কথাটার অর্থ, যে 1 কেজি আমি ওই যে জ্বালানি তাকে পোড়ালে 30 জুল তাপ পাবো। তাহলে আমার এককটা কি হবে অ্যাকচুয়ালি? প্রথমে হবে আমাদের তাপের একক মানে জুল, আর তারপর হবে আমাদের ভরের একক মানে কেজি। তাহলে এসআই একক বললে কি করবো? প্রথমে ভরের একক, প্রথমে শক্তির একক মানে তাপের একক, তাপ শক্তি তো এক প্রকার। তাহলে তাপের একক জুল, আর তারপর ভরের একক কেজি, তাহলে জুল পার কেজি গেল। সিজিএস একক যদি বলে তাহলে তাপের সিজিএস একক কি হয়? ক্যালোরি। তাহলে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এবং আমাদের ভরের একক কি? আমাদের গ্রাম। অ্যাকচুয়ালি সিজিএস টা আর্গ লেখা ভালো, বাট প্রচলিত একক ক্যালোরি, সেই অর্থে এখানে ক্যালোরি লেখা হয়েছে। ঠিক আছে? এছাড়া অন্যান্য একক কি? কিলো জুল, কিলো ক্যালোরি, এখানে আমরা কেজি নিই, বা আমি যদি আয়তন ধরি কখনো গ্যাসের জন্য, তাহলে আমি তখন ঘনমিটার বলতে পারবো। ঘনমিটার মানে কি? মিটার কিউব, মানে কিলো ক্যালোরি পার মিটার কিউব। ঠিক আছে? আর কিলো জুল পার কেজি মানে কেমন ভাবে লিখবো? কিলো জুল পার কেজি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বিভিন্ন জ্বালানির তাপন মূল্যর ক্রম। তাহলে মানে কার বেশি কার কম। তা সব থেকে বেশি কার আছে? হাইড্রোজেনের রয়েছে। তার মানে সব থেকে উৎকৃষ্ট জ্বালানি মানে সব থেকে ভালো জ্বালানি কে? হাইড্রোজেন। তার মানে 1 কেজি যদি আমি কখনো হাইড্রোজেন পোড়াতে পারি, তাহলে সব থেকে বেশি তাপ পাবো। তাহলে আমার বাড়িতে পোড়াবো না, ওটা রকেট ফকেটে কাজে লাগানো হয়। তারপর হচ্ছে আমাদের এলপিজি, যেটা আমরা খাবারের মানে রান্নার গ্যাসে কাজে লাগাই। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তারপর পেট্রোল, তারপর কেরোসিন, তারপর ডিজেল, তারপর বায়োগ্যাস, তারপর চারকোল, তারপর ইথানল, তারপর কয়লা, তারপর কাঠ, তারপর গোবরের ঘুঁটে। এই অর্ডারটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, যে কার থেকে আমি সব থেকে বেশি পাই, তারপর কার থেকে পাই। তাহলে আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কার তাপন মূল্য বেশি। তাহলে আমাকে কি বলতে হবে? প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি। এরকম বলতে পারে যে এলপিজি, প্রাকৃতিক গ্যাস ও কেরোসিনের মধ্যে কার থেকে আমি তাপ মানে বেশি পরিমাণ তাপ পাবো। তাহলে আমাকে কি বলতে হবে তখন? এলপিজি বলতে হবে। বেশি পরিমাণ তাপ পাবো কি থেকে পাবো আমরা? তাপন মূল্যর থেকে পাবো, যে 1 কেজি পোড়ালে কতটা তাপ পাচ্ছি আমি। বোঝা গেল? তাহলে এই অর্ডারটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা দেখতেই পাচ্ছি যে হাইড্রোজেন আমার সব থেকে ভালো। তার মানে হাইড্রোজেন যেহেতু সব থেকে উত্তম বা উৎকৃষ্ট জ্বালানি, তো এই জ্বালানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ যত বেশি থাকবে, তার তাপন মূল্য বা তার থেকে পাওয়া তাপের পরিমাণটা ততই বেশি হবে। তার মানে হাইড্রোজেন থাকা সবসময় ভালো একটা জ্বালানির পক্ষে। হাইড্রোজেনের পরিমাণ যত বাড়বে, আমার জ্বালানির তাপন মূল্য বা 1 কেজি পোড়ালে কতটা তাপ পাবো সেই পরিমাণটা সর্বদাই বৃদ্ধি পাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমি এর একটা ছক দেখে নেবো, যেটা আমাদের বইতে দেওয়া ছিল, যে আর কি রায়ন মেটিনে দেওয়া ছিল এটা I guess। তো ঘুঁটের থেকে আমরা কত পাই, মানে ঘুঁটে থেকে 6 থেকে 8 পাই। তার মানে কি, যে এটা কিলো জুল পার গ্রাম বলেছে। তার মানে কি 1 গ্রাম ঘুঁটে যদি আমি পোড়াই, তাহলে আমি 6 থেকে 8 কিলো জুল তাপ পাই। তাহলে এটার অর্থ এটা। আমি এখানে বলছি যে অ্যালকোহল থেকে আমি 30 কিলোজুল পার গ্রাম পাই। তার মানে কি 1 গ্রাম যদি আমি অ্যালকোহল পোড়াই, তাহলে আমি 30 কিলোজুল মতো তাপ পাই। এটার অর্থ হচ্ছে এটা। বোঝা গেল? কিলোজুল পার গ্রাম বলেছিল তো, তার মানে কি 1 গ্রাম পোড়ালে কতটা কিলোজুল আমি তাপ পাচ্ছি, সেটাই হচ্ছে কি কিলোজুল পার গ্রাম। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমাকে বলে যে কয়লার একটি নমুনার তাপন মূল্য 27,500 কিলোজুল পার কেজি, তাহলে বলতে কি বোঝো? তাহলে 27,500 কিলোজুল পার কেজি, তাহলে আমাকে এই একক দেখে বুঝতে হবে। তাহলে একক দেখে আমি কি বুঝতে পারছি, যে 1 কেজি ওই কয়লা যদি আমি পোড়াই, 1 কেজি আমি ওই কয়লা যদি পোড়াই, তাহলে কত তৈরি হবে? তাহলে আমাদের 27,500 কিলোজুল তাপ তৈরি হবে। এটা আমাকে এভাবে বুঝতে হবে। ঠিক এরকম, যে আমি একটা চিপসের প্যাকেট কিনলাম, তাহলে 1 চিপস, সেটার দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে? তার মানে আমি কি বুঝবো, যে একটা চিপস কিনতে গেলে 5 টাকা লাগে। 5 টা আগে লিখতে হতো, আমি ভুল করে পরে লিখে দিয়েছি। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি, আমাদের তারপরের পয়েন্ট কি, যে একটা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কি কি। তাহলে একটা আদর্শ জ্বালানি হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? সেটা সহজলভ্য হওয়া উচিত, মানে সহজে পাবো। নিরাপদে ব্যবহারযোগ্য, এরকম না যে জ্বালাতে গিয়ে আমি বিস্ফোরণ করে মরে গেলাম, সেরকম হবে না। নিরাপদে ব্যবহারযোগ্য হতে হবে। উচ্চ তাপন মূল্য বিশিষ্ট, আমি 1 কেজি পুড়িয়ে বেশি তাপ পেলে তবেই তো আমার জন্য ভালো হবে একটা জ্বালানির পক্ষে। তাহলে কি উচ্চ তাপন মূল্য বিশিষ্ট হওয়া উচিত। কম জ্বলনাঙ্ক, মানে কম গরম করলেই সেটা জ্বলে যাবে। ঠিক আছে? কম জ্বলনাঙ্ক মানে কি, যে আমি কম তাপ দেবো তাতেই সে কি পুড়ে যাবে সম্পূর্ণ। বোঝা গেল? তারপর আমাকে বলছে কম দূষণ সৃষ্টিকারী, এরকম না হোক যে আমি জ্বালালাম আর একদম চারিদিক ধোয়া ধোয়া হয়ে গেল, তারপর আমি মরে যাচ্ছি, এরকম না হলেই হবে। তারপর হচ্ছে আমাদের জলীয় বাষ্প মুক্ত, যেরকম প্রাকৃতিক গ্যাস, এলপিজি, সিএনজি। তাহলে এগুলো কি আমাদের আদর্শ জ্বালানির কিছু বৈশিষ্ট্য। বোঝা গেল? আচ্ছা,
তারপরে আমাদেরকে বলছে যে জীবাশ্ম জ্বালানি যদি কখনো অসম্পূর্ণ দহন ঘটে তাহলে কিন্তু সেটা অত্যন্ত বিষাক্ত হয়ে যায়। কেন? কারণ তখন আমাদের কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, আর কার্বন মনোঅক্সাইড কি খুবই বিষাক্ত একটা গ্যাস। কার্বন মনোঅক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন বহন ক্ষমতাটাই বন্ধ করে দেয়, তাহলে আমরা মরে যাবো। তাহলে অল্প পরিমাণ শ্বাস নিলেও কিন্তু তখন মাথা ঘোরাতে পারে, বমি হতে পারে, অজ্ঞান হতে পারে, ঠিক আছে? আর বেশি হয়ে গেলে ওই যে বললাম মরেই যেতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এই জীবাশ্ম জ্বালানি সেটা কি আমাদের অফুরন্ত? না, জীবাশ্ম জ্বালানি কিন্তু আমাদের লাখ লাখ বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণের তো উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পড়ে সেগুলো কয়লায় তৈরি হয়েছে। তাহলে নতুন করে কয়লা তৈরি হতে গেলে তো আবার লাখ লাখ বছর সময় লাগবে। তাহলে আমাদের কিন্তু হাতে কয়লার পরিমাণ সীমিত। তাহলে কয়লাটা নিশ্চয়ই আমাদের, কয়লা বা অন্যান্য যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে সেই জীবাশ্ম জ্বালানিগুলোকে তাহলে মানে নিশ্চয়ই আমাদের সংরক্ষণ করা দরকার। তাহলে তার প্রয়োজনীয়তাটা কি? যে জীবাশ্ম জ্বালানি মজুদ কিন্তু আমাদের সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়। নবীকরণযোগ্য নয় বলতে এখন থেকে যদি আবার হয়ও তাহলে তো আরো লাখ লাখ বছর সময় লেগে যাবে, সেটা তো আমরা অপেক্ষা করতে পারবো না। আমার দাদু 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 যখন ছিল এরকম করেও তখনও আমাদের তৈরি হয়নি একটা জীবাশ্ম জ্বালানি, তারও বহু লাখ 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 বছর আগে তৈরি হয়েছিল। তাহলে নতুন করেও লাখ লাখ বছর যখন পেরোতে যাবে ততদিন হয়তো মানুষই থাকলো না, পৃথিবী ধ্বংস হয়ে গেল। তাহলে ওইটা ভরসায় তো আমি থাকতে পারবো না। তাহলে আমার কি যে জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত ধরে আমাকে এগোতে হবে। তাই বলা হচ্ছে যে নবীকরণযোগ্য নয়, ঠিক আছে? জনসংখ্যার বৃদ্ধি ও সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে যে হারে এর ব্যবহার হচ্ছে, মানে জীবাশ্ম জ্বালানি যে হারে ব্যবহার করা হচ্ছে তাতে দ্রুত কি এর মজুদ শেষ হয়ে যেতে পারে। আর মজুদ যদি একবার শেষ হয়ে যায় তাহলে তো আমাদের শক্তির সংকট দেখা দেবে, তখন আমরা জ্বালানি পাবো কোথায়? বোঝা গেল? অধিক ব্যবহারের ফলে কি আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় তো বিভিন্ন ধরনের। তাহলে কি হচ্ছে? গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি আমাদের বেড়ে যায় তাহলে কি হয়? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে তখন কি হয়? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয়। সেটা কি উচিত? না। তারপরের পয়েন্ট কি? তারপরে আমাদেরকে বলা হয়েছে তাহলে আমরা কি করতে হবে? এই যে এত রকম প্রবলেম হতে পারে তাহলে আমরা কি করব? স্থিতিশীল উন্নয়নকে মাথায় রাখবো। স্থিতিশীল উন্নয়ন কি? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ না করে বরং সঠিক ও সুচিন্তিত উপায়ে মানবজাতির উন্নয়নের কাজের জন্য জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার সেটা যদি আমরা করি তাহলে সেই প্রথাকেই আমরা বলবো কি? স্থিতিশীল উন্নয়ন। তার মানে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝা যায়? যে আমাদেরকে নিজেদেরকে দায়িত্ববান হতে হবে, হয়ে আমাদের যে নির্দিষ্ট পরিমাণের জীবাশ্ম জ্বালানি রয়েছে বা অন্যান্য যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে কি সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে, যাতে আমাদের আগামী প্রজন্মও সেটা ভোগ করতে পারে আর শক্তির সংকট না দেখা দেয়। তাহলে এর প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য সামর্থ্য অটুট রাখা, প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে থেকে বর্তমান ও ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক বা সামাজিক উন্নতি ঘটানো, ঠিক আছে? যাতে এই প্রাকৃতিক সম্পদটা আরো বহু বছর যতদিন মানবজাতি থাকবে সবাই ভোগ করতে পারে এবং সবাই কি বেঁচে থাকার জন্য তাকে কাজে লাগাতে পারে। তারপর এর জন্য তাহলে পদক্ষেপ কি কি নিতে হবে? তাহলে অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো। অনবীকরণযোগ্য শক্তি মানে যেগুলোকে আমরা নতুন করে আবার তৈরি করতে পারবো না, যেরকম আমাদের জীবাশ্ম জ্বালানি। তাহলে সেই সকল শক্তির ব্যবহারগুলো কি আমাদের কমাতে হবে এবং কি বাড়াতে হবে তাহলে? নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি, যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলোর তো কোনো শেষ নেই। সূর্য আমাদের আছে, বহু বছর আছে, সূর্য যেদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাহলে সেই ভরসায় তো আমার ভাবার দরকার নেই। তাহলে কি সৌরশক্তি, বায়ুশক্তি কি আমাদের যতদিন মানুষ থাকবে পৃথিবীতে, যতদিন পৃথিবী থাকবে ততদিনই আমরা পেয়ে যাব। তাহলে কি এগুলো একদম অফুরন্ত? তাহলে এগুলোর ব্যবহার আমাকে বাড়াতে হবে। তাহলে কি আমাদের নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে। এছাড়া কি? বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করতে হবে, মানে রিসাইক্লিং করতে হবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি বলতে যেরকম আমরা একটা গাড়ির যদি মাইলেজ বেশি হয় তাহলে কি হবে? আমরা একই পরিমাণ তেল খরচা করে বেশি দূর অব্দি যেতে পারবো। তাহলে কি হচ্ছে? আমাদের পেট্রোলটা বাঁচছে। বোঝা গেল? দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া, ঠিক আছে? আচ্ছা, তারপরের পয়েন্ট কি আছে দেখা যাক। তারপর আমাদেরকে বলছে যে তাহলে শক্তি ক প্রকার। এই যে আমরা বলছি যে শক্তির উৎস একবার প্রচলিত, একবার বলছি অপ্রচলিত, তাহলে ক প্রকার? এটা দুপ্রকার। একটা হচ্ছে আমাদের প্রচলিত, যে প্রচলিত মানে কি যেটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের অনবীকরণযোগ্য শক্তি। সেটা কি আমি নতুন করে আবার তৈরি করতে পারবো না, একবার তৈরি হয়ে গেছিল লাখ লাখ বছর আগের থেকে, মানে লাখ লাখ বছর আগে ওগুলো চাপা পড়ে গেছিল, তারপর লাখ লাখ বছর পর কি সেগুলো পরিবর্তন হয়েছে। তাহলে এখন সেগুলো আমরা ভোগ করতে পারছি, কিন্তু নতুন করে আমি আবার ওদেরকে তৈরি করতে পারবো না, কারণ আবার তাহলে লাখ লাখ বছর সময় লাগবে। আর একটা কি আমাদের অপ্রচলিত, মানে যেটা এখন বেশি বহুলাংশে ব্যবহার হয় না, কিন্তু সেগুলোর থেকেও কি আমরা মানে শক্তি উৎস আহরণ করতে পারবো, ঠিক আছে? মানে শক্তি উৎস থেকে শক্তি আহরণ করতে পারবো। তাহলে সেগুলো কি আমাদের নবীকরণযোগ্য শক্তি। নবীকরণযোগ্য শক্তি কেন? কারণ সেখান থেকে কি সেটা আমাদের মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, শেষ হবে না, ঠিক আছে? তাহলে প্রচলিত শক্তি কি? যেসব শক্তির উৎস দীর্ঘদিন ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যেতে পারে, মানে একসময় কি শেষ হয়ে যাবে।
এবং স্বল্প সময়ে পুনরায় ফিরে পাওয়া যাবে না, আবার লাখ লাখ বছর সময় লাগবে তৈরি করতে। তাহলে তাদেরকে আমরা কি বলবো? অনবীকরণযোগ্য শক্তি বলবো। যেরকম কি আমাদের কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো। কিন্তু অপ্রচলিত শক্তি কারা? যেসব শক্তির উৎস সাম্প্রতিককালে প্রচলিত হয়েছে, মানে নতুন নতুন এখনো অবধি, নতুন বলতে আর এরকম 1 বছর আগের তো না, বাট এদের তুলনায় অনেক নতুন, এবং দীর্ঘদিন ব্যবহারের পরেও নিঃশেষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, শেষ হবে না। তাদেরকে আমরা কি বলবো? নবীকরণযোগ্য শক্তি। যেরকম কি আমাদের সৌরশক্তি, যেরকম কি আমাদের বায়ু শক্তি, যেরকম কি আমাদের জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি। ঠিক আছে? তাহলে এদের সুবিধাটা কি? এদের সুবিধা হচ্ছে এরা সহজলভ্য, এরা অবিরাম, মানে কি এরা চলতেই থাকবে, কোনোদিন ফুরিয়ে যাবে না, নবীকরণযোগ্য। এদের থেকে পরিবেশ দূষণটাও তুলনামূলক অনেক কম হয় বা একদমই থাকে না। পরিবেশ দূষণ কেন হয়? কারণ আমরা যে প্রসেসগুলো ফলো করি সেই প্রসেসেই হয়তো কোনো না কোনো বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, সেই প্রসেসেই হয়তো কোনো না কোনো যে দূষক, সেই দূষকটা নিঃসৃত হচ্ছে। এই কারণে সামান্য কিছু পরিমাণে অনেক সময় দূষণ হয়, অথবা দূষণটা থাকেই না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমরা এক এক করে পড়বো যে আমাদের কি কি তাহলে এই যে অপ্রচলিত শক্তি আছে সেগুলোর হতে পারে। তাহলে প্রথম তার মধ্যে কি? সৌরশক্তি। তাহলে সৌরশক্তি নাম থেকে কি বোঝা যাচ্ছে? সূর্যের থেকে আসা শক্তি। তাহলে কি বলবো? সূর্য থেকে প্রাপ্ত তাপ শক্তি ও আলোক শক্তিকেই আমরা সৌরশক্তি বলি। তাহলে সূর্যের থেকে যে আলোর শক্তি পাই বা তাপের শক্তি পাই তাদেরকে একত্রে আমরা কি বলবো? সৌরশক্তি। সূর্যের অভ্যন্তরে কি হয়? কোন বিক্রিয়া হয়? আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এখান থেকে এমসিকিউ জিজ্ঞাসা করে যে কার জন্য এই শক্তিটা তৈরি হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে সূর্যের অভ্যন্তরে বা অন্যান্য নক্ষত্রের অভ্যন্তরেও কি সবসময় ক্রমাগত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয়েই চলে। আর সেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফলেই কি সূর্যের এই তাপ শক্তি এবং আলোক শক্তির উৎপত্তি। ঠিক আছে? এবার এটা ব্যবহার কি কি হয়? যেরকম আমরা সোলার কুকারে ব্যবহার করি, আমরা সোলার ওয়াটার হিটারে ব্যবহার করি, সোলার কোষে ব্যবহার করি, মানে সোলার সেলে ব্যবহার করি। কি কি? সোলার কুকার মানে কি? সোলার কুকার এমন একটা যন্ত্র যেখানে আমরা আয়না বা প্রতিফলক ব্যবহার করে সূর্যের তাপকে একটা জায়গায় কেন্দ্রীভূত করি। ঠিক আছে? করলে কি হয়? সেই কেন্দ্রীভূত তাপ খাদ্য রান্নার কাজে ব্যবহার হয়। মানে ওটা ঠিক এরকম থাকে, যেখানে সব আলোগুলো পড়ছে, পড়লে কি হয়? সবাই রিফ্লেক্ট হয়ে ঠিক একটা জায়গায় এসে সেন্টার্ড হয়ে যায়। ঠিক আছে? সেরকম ভাবে সেটাকে ডিজাইন করা হয় যাতে সমস্ত আলো কি হয়? একটা জায়গায় এসে কেন্দ্রীভূত হয়ে যায়। তাহলে এই জায়গায় কি হবে? আমাদের যে খাবারটা সেটাকে আমরা রান্না করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমাদের সোলার ওয়াটার হিটার। এটাও কি এমন একটা ব্যবস্থা যেখানে কালো রঙের পাইপ বা প্যানেল থাকে যা সূর্যের তাপ দ্রুত শোষণ করতে পারে। তাহলে কি হবে? এই তাপের ভিতর যখন মানে জলটা আসবে তাহলে কি হবে? জলটা গরম হয়ে যাবে। তারপর কি সেই জলটা আমরা ব্যবহার করতে পারবো গৃহস্থলীর বিভিন্ন কাজে। তারপর হচ্ছে আমাদের সৌরকোষ। সৌরকোষ কি? সৌরকোষ হচ্ছে আমাদের সোলার সেল। এটা একটা স্পেশাল জিনিস যেটা সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়লে সব থেকে ভালো বোঝা যাবে। এটা একদম সামান্য পরিমাণে আছে ক্লাস 12-এ, কিন্তু খুব ভালো করে আছে ইঞ্জিনিয়ারিং এ। আমরা যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম, মানে ফার্স্ট ইয়ারের, তখন আমাদেরকে কি এই সোলার সেল সম্পর্কে ভালো করে পড়তে হতো, যেটা আমরা তখন ভালো করে বুঝতে পারবো যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো। এখন আমরা ভালো করে বুঝতে পারবো না। সেমিকন্ডাক্টরের দুটো পার্ট থাকে, একটা পি টাইপ, একটা এন টাইপ। তো এই জিনিসগুলোর ভালো করে কানেকশন করতে হয়, তাতে ডায়োড তৈরি হয়, সেখানে আমাদের ইলেকট্রন ফ্লো হয় প্লাস হোল ফ্লো হয়। এই ফ্লো গুলো বুঝতে পারলে তবেই এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে। কিন্তু এগুলো আমাদের সিলেবাসে এখন নেই, তাই এগুলো এখন আমরা বুঝতে পারবো না। তাই আমাদেরকে শুধু পড়তে হবে যেটা একটা সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি করা হয়, এরকম। ঠিক আছে? তাহলে কি? সৌরকোষ এমন একটি বিশেষ ধরনের সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি যা সূর্যালোক পড়লে সরাসরি তড়িৎ শক্তি তৈরি করে। তাহলে সৌরকোষে কি হয়? আমাদের সৌরশক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সৌর প্যানেল কি? অনেকগুলো সৌরকোষ যুক্ত হয়ে তৈরি করা হয়। তার মানে অনেকগুলো সৌরকোষ মিলে কি একটা গোটা প্যানেল তৈরি করে। তাহলে আমরা যে দেখি না যে একটা এরকম বড় বড় প্যানেল রয়েছে, তার মানে কি এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এরকম করতে করতে কি অনেকগুলো সৌরকোষ মিলে একটা কি সৌর প্যানেল তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে তাই জন্য আমার ভয়েস লো হয়ে গেছে খুব। তারপরের প্রশ্ন কি? সৌরকোষ ও সৌর প্যানেল। তাহলে কি সৌরকোষের গঠন কি? সৌরকোষ সূর্যের আলোকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে কি হয়? সূর্য শক্তি থেকে বা সৌরশক্তি থেকে আমাদের তড়িৎ শক্তি রূপান্তর করছে। এটি কিরকম? এটি সেমিকন্ডাক্টর পদার্থ সিলিকন দিয়ে তৈরি। এবার সিলিকন দিয়ে তৈরি বলতে, সিলিকন হচ্ছে একটা আমাদের সেমিকন্ডাক্টর পদার্থ। ঠিক আছে? সিলিকন হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টর পদার্থ আমরা কিভাবে ব্যবহার করি? এগুলোকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে? বাংলায় আমি জানি না অতটা। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি? এটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক এর বাংলায় হ্যাঁ বিশুদ্ধ। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তা এ না নিজে থেকে কোনো কাজ করতে পারে না। এর সাথে না কাউকে মেশাতে হয়। তাহলে তাদেরকে আমরা বলি ইমপিউরিটি বা অবিশুদ্ধি। ঠিক আছে? বা অশুদ্ধি। তো এর সাথে না আমরা অশুদ্ধি মেশাই। ২ রকমের। একটা হচ্ছে আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশাই, একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশাই। ঠিক আছে? এত মানে নামগুলো শুনে ভয় পেতে হবে না, লিখতে হবে না তোমাদের, আমি এমনি বলছি। তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাটমের মধ্যে কে থাকে? আমাদের বোরন থাকে। আর পেন্টাভ্যালেন্টের মধ্যে কারা থাকে? আমাদের আর্সেনিক থাকে বা ফসফরাস থাকে।
ঠিক আছে? তাহলে এই সিলিকনের সাথে একবার আমরা বোরন মেশাবো, তাহলে তৈরি হবে আমাদের পি টাইপ। ঠিক আছে? আরেকবার আমরা আর্সেনিক মেশাবো, তখন তৈরি হয় আমাদের এন টাইপ। এইটুকুই আমাদের আপাতত বুঝতে হবে। এবারে এন টাইপ পি টাইপ যখন কানেক্ট করা হয় তখন এগুলো হয়। ঠিক আছে? কিন্তু সেগুলো আমাদের এখন মেকানিজম তো পড়ানো যাবে না। তাই শুধু আমাদেরকে এই জিনিসগুলো হালকা হালকা করে জানতে হবে। ঠিক আছে? না জানলেও বেশি কাজে দেবে না, কারণ এগুলো একটুখানি এরম ভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে এটি কি সেমিকন্ডাক্টর পদার্থ? সিলিকন দিয়ে তৈরি। ওই যে বললাম সিলিকন। এবার সিলিকনটা ইন্ট্রিনসিক, তাহলে তার সাথে কাউকে মেশাতে হয়। একবার কি সিলিকনের সাথে বোরনকে মেশাবো, একবার সিলিকনের সাথে আর্সেনিককে মেশাবো। তাহলে কি সৌরকোষে দুটো আলাদা স্তর থাকে, একটা সিলিকন বোরন, সেটা কি তৈরি করে, সেটা পি টাইপ তৈরি করে, মানে যেখানে আমাদের হোলের সংখ্যা বেশি থাকে, তাই ওটা পজিটিভ মানে বেশি শো করবে। আর একটা হচ্ছে আমাদের সিলিকন আর্সেনিক, যেটা আমাদের এন টাইপ হবে, ওখানে আমাদের ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। ঠিক আছে? তো ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি থাকে, তাই তাকে এন টাইপ বলা হয়, কারণ ইলেকট্রন আমাদের নেগেটিভ টাইপ। ঠিক আছে? তো এই যে দুটো স্তর, ওপর ও নিচের দুই স্তরের সঙ্গে ধাতব তার যুক্ত থাকে, যাতে তড়িৎ প্রবাহ বাইরে না যেতে পারে, বাইরে নেওয়া যায় আর কি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এর গঠন। এবার এর কার্যনীতি কি? কার্যনীতি হচ্ছে সূর্যের আলো যখন পড়ে তখন সিলিকনের পরমাণুগুলো দুর্বলভাবে বাঁধা ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়। তার মানে ওই যে ইলেকট্রনগুলো দুর্বলভাবে বাঁধা থাকে, তাই সেই ইলেকট্রনগুলো কি হয়, ফ্রি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এবার ওই যে ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যায়, তাহলে কি হবে, ওরা গতিশীল হয়ে যাবে। তাহলে ওই ইলেকট্রনগুলো গতিশীল হয়ে তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবার যদি কখনো এদিক থেকে এদিকে ইলেকট্রন ফ্লো হয়, তাহলে কারেন্ট কি হয়, তার অপোজিটে যায়, তাহলে কি তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হওয়া চালু হয়। তাহলে কি হয়, ফলে তড়িৎ ধারা উৎপন্ন হয়। তাহলে কখনো যদি এদিক থেকে এদিকে ইলেকট্রন প্রবাহ যায়, তাহলে তার সবসময় কি হবে, বিপরীতে কারেন্ট যাবে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। আর আমরা জানি যে ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো কণা যেদিক থেকে যায়, তার বিপরীত দিকে সবসময় আমাদের যায় তড়িৎ প্রবাহ। ঠিক আছে? এটাই আমাদের কনভেনশন। ঠিক আছে? একটি সৌরকোষ সাধারণত 0.5 ভোল্ট বিভব প্রভেদ সৃষ্টি করতে পারে। ঠিক আছে? তাহলে এগুলো আমরা পড়বো। বিভব প্রভেদ যদি সৃষ্টি নাই হয়, তাহলে তো কখনো তড়িৎ প্রবাহ আসবে না। আমাদের যখন বিভব প্রভেদ থাকে তখনই আমাদের তড়িৎ প্রবাহ তৈরি হয়। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের সোলার প্যানেল। তাহলে সোলার প্যানেল কি, অনেকগুলো সৌরকোষের সমষ্টি। তাহলে অনেকগুলো সৌরকোষ একসাথে সংযুক্ত করে একটা সোলার প্যানেল তৈরি করা হয়। এতে উৎপন্ন তড়িৎ শক্তির পরিমাণ অনেক বাড়ে এবং বড় কাজের জন্য ব্যবহার করা যায়। আমরা একটা কোষ দিয়ে কতটা আর তাপ তৈরি করতে পারবো, পারবো না তো, মানে সরি, কতটা তড়িৎ তৈরি করতে পারবো, বেশি পারবো না তো। তাহলে আমরা কি করবো, অনেকগুলো সৌরকোষকে একসাথে মিলে একটা বড় সোলার প্যানেল তৈরি করে ফেলবো। ঠিক আছে? তাতে আমরা বেশি পরিমাণ তড়িৎ শক্তি তৈরি করতে পারবো। আচ্ছা, তারপরে যাওয়া যাক। তারপর আমাদেরকে জিজ্ঞাসা করছে যে সৌরকোষ ও সোলার প্যানেলের ব্যবহার কি। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহ কিন্তু ব্যবহার করি। যারা কৃত্রিম উপগ্রহের ছবি দেখেছো কোনোদিন, ওখানে কিন্তু দেখবে বড় বড় কি থাকে, সোলার প্যানেল থাকে। দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে, যেখানে আমি কি করতে পারছি, অন্য কোনো কানেকশন তৈরি করতে পারছি না, সেখানে আমরা সোলার প্যানেল বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল, যদি সেখানে রোদ পড়ে আর কি। রেডিও, টিভি সিগন্যাল ইত্যাদি সিস্টেম চালাতে ব্যবহার করা হয়। ঘড়ি, ক্যালকুলেটর, ট্রাফিক সিগন্যাল, সোলার খেলনা ইত্যাদিতে ব্যবহার করা হয়। ওই জন্য অনেক সময় ক্যালকুলেটর খারাপ হয়ে গেলে কি করা হয়, আমরা রোদে দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যায়। ঘড়ি অনেক সময় খারাপ হয়ে গেলে রোদে দিলেই ঠিক হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গেলে প্রথম হচ্ছে সৌরশক্তি। এবার কি পড়বো, এবার পড়বো আমরা বায়ু শক্তি। তাহলে বায়ু শক্তি কি, বায়ু প্রবাহকে আমরা টারবাইন দিয়ে ঘুরিয়ে যে শক্তি তৈরি করি, সেটাই হচ্ছে আমাদের বায়ু শক্তি। তাহলে আমরা কি বলবো, যে সমুদ্র তীরবর্তী বা খোলা প্রান্তরে যেখানে নিয়মিত জোরে বাতাস বয়, সেখানে বায়ুকল বসিয়ে বায়ুর গতিশক্তিকে কাজে লাগালে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাকে আমরা কি বলি, বায়ু শক্তি। এক কথায় আমরা কি বলতে পারি, প্রবাহিত বায়ুর গতিশক্তিই হচ্ছে বায়ু শক্তি। মানে আমাদের বায়ু শক্তি, এদিক থেকে এদিক বায়ু বইছে, তাহলে এখানে যদি আমি একটা টারবাইন লাগিয়ে দিই এরকম, তাহলে সেই টারবাইনটা কি হবে, ঘুরতে চালু করবে। এবারে এই যে টারবাইনটা ঘুরছে, ঘুরলে কি হয়, আমাদের সেই টারবাইন ঘুরিয়ে কি আমরা তড়িৎ শক্তি তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে টারবাইনের বায়ু চক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে, কেন্দ্রীয় অক্ষদণ্ড বলতে এটা যদি আমাদের টারবাইন হয় এরকম, তাহলে তার সাথে কি এরকম একটা কেন্দ্রীয় অক্ষদণ্ড থাকে। ঠিক আছে? মানে যেটা পোল, যাকে কেন্দ্র করেও থাকে, তাহলে তার সাথে কি যুক্ত করে করা হয়, ফলে টারবাইনে প্রবল ঘূর্ণন গতির সৃষ্টি হয়, যা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের ঘূর্ণন গতি একটা সৃষ্টি হয়, সেখান থেকেই কি আমাদের বিদ্যুৎ শক্তি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যবহার কি কি হয়, আমাদের এই যে বায়ু কল, সেই বায়ু কলটা না আমরা আগেও অন্যান্য যান্ত্রিক কাজে লাগাতাম, যেরকম আমরা জল তুলতে কাজে লাগাতাম, আমরা গম পেশাই করতে কাজে লাগাতাম, এগুলো দিয়েই শুরু হয়েছিল। তারপর সেখান থেকে ইনভেন্ট হলো যে এখান থেকে আমরা বিদ্যুৎ শক্তিও উৎপাদন করতে পারবো। তাহলে আধুনিক যে উইন্ড ফার্ম ছিল, তাতে আমরা টারবাইন ঘুরিয়ে বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারলাম। যেরকম আমাদের গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, ওড়িশার পুরী, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, এই সকল জায়গায় আমাদের এই পদ্ধতিতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে? অসুবিধা কি? সুবিধা তো মোটামুটি জানি, যে এটা একটা প্রচলিত শক্তি, তাহলে কোনোদিন ফুরাবে না। ঠিক আছে? এর ফলে আমাদের পলিউশন নেই, মানে দূষণ হবে না, এগুলো আমাদের সুবিধা। কিন্তু অসুবিধা কি,
এই যে এত বড় বড় আমরা টারবাইন বসাবো, বায়ুকল বসাবো, এতে কি আমাদের খরচা আছে, তাহলে কি প্রাথমিক নির্মাণ ব্যয় খুব বেশি। তাহলে বায়ুকল ও টারবাইন বসাতে প্রচুর অর্থ লাগবে। শব্দ দূষণ, এই যে বায়ুকলের পাখাগুলো যখন ঘুরবে না, তখন কি আমাদের উচ্চ শব্দ সৃষ্টি হবে, তাহলে কি এতে একটা শব্দ দূষণ ক্রিয়েট হচ্ছে। বাতাসের উপর নির্ভরতা, যদি বাতাসই না বয় তাহলে কি আমাদের টারবাইন ঘুরবে না? টারবাইন না ঘুরলে কি আমাদের বায়ু শক্তির থেকে তড়িৎ শক্তি তৈরি হবে না? তাহলে কি আমাদের বায়ুর উপর ডিপেন্ড করছে, যে বায়ু প্রবাহ হলে তবেই আমাদের বায়ু শক্তি তৈরি হবে। যদি বায়ু প্রবাহ থেমে যায় কোনো জায়গায়, তাহলে কি হবে, বায়ু শক্তি তৈরি হতে পারবে না। তাহলে কি বায়ুর উপর নির্ভর করছে সমস্তটা। ঠিক আছে। নেক্সট তাহলে আমাদের হয়ে গেল সৌরশক্তি, বায়ু শক্তি। এবার কি পড়বো? জোয়ার ভাটা শক্তি। তাহলে জোয়ার ভাটা শক্তিও প্রায় কি হবে, যে জোয়ার ভাটার উপর নির্ভর করবে। তাহলে কি সমুদ্রের জোয়ার ও ভাটার সময় জলের উচ্চতা পরিবর্তন ঘটে। তাহলে এই উচ্চতার পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা শক্তি উৎপন্ন করে তাকে কি বলবো? তাকে বলবো জোয়ার ভাটা শক্তি। কি করি? তখন আমরা টারবাইন ঘোরাই। একই জিনিস, যে আমরা বায়ুর জায়গায় শুধু কি করবো, ওই যে জোয়ার ভাটার যে স্রোত, সেই স্রোতটাকে কাজে লাগিয়ে কি আমরা টারবাইনটাকে ঘোরাবো। তাহলে টারবাইন ঘুরিয়ে আমরা কি করবো? তড়িৎ শক্তি তৈরি করবো। তাহলে এই যে পদ্ধতি, তাকে আমরা কি বলছি? জোয়ার ভাটা শক্তির পদ্ধতি। তাহলে উৎপাদন পদ্ধতি কি? সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বাঁধ ও জলাধার নির্মাণ করে দেবো আমরা, যাতে কি হয়, জোয়ার ও ভাটার যে জলপ্রবাহ, যে জলটা পাস হবে, সেই জলপ্রবাহটাকে কাজে লাগিয়ে আমরা টারবাইনটাকে ঘোরাতে পারবো। আর টারবাইন ঘুরলে কি হবে, আমাদের বিদ্যুৎ উৎপাদিত হবে। বোঝা গেল? তাহলে দুটো ফেজ থাকবে। একটা ফেজ হচ্ছে আমাদের জোয়ারের ফেজ বা হাই টাইড ফেজ, একটা হচ্ছে আমাদের ভাটার ফেজ বা লো টাইড ফেজ। তাহলে আমাদের যখন হাই টাইড ফেজ থাকে, তখন কি হয়, সমুদ্রের জলের স্তর উঁচু হয়, বেশি উঁচু অবধি আমাদের জল থাকবে, তো তখন জলের স্তম্ভটা, তাহলে জল কি হয়, জলাধারের ভেতরে প্রবেশ করে যায় তখন। আর তাহলে আমরা কি করব, যেখানে প্রবেশ করছে সেই প্রবেশ পথে আমরা কি করব, টারবাইনটাকে স্থাপিত করব। তাহলে তখন কি হবে, টারবাইনটা ঘুরে বিদ্যুৎ তৈরি করবে। আর ভাটার ক্ষেত্রে কি হয়, জলের স্তর নিচে নেমে যায়, তাহলে কি করব, তখন জলাধারের জল সমুদ্রে বেরিয়ে যাওয়ার সময় যে নির্গমন পথ, মানে যেখান থেকে বেরোবে, সেখানে আমাদের তাহলে টারবাইনটা স্থাপন করব। তাহলে সেখানে কি হবে, সেখানে টারবাইনটা ঘুরবে। তাহলে সেখান থেকেও কি আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে আমাদেরকে কিন্তু আমাদের ওই যে প্রবেশ পথ, যখন আমাদের জোয়ার টাইম থাকবে, সেই প্রবেশ পথে আমাদের টারবাইন রাখতে হবে। আবার যেটা আমাদের ভাটার সময় নির্গমন পথ জলের, সেখানেও কিন্তু আমাদেরকে টারবাইন রাখতে হবে, যাতে আমরা জোয়ার এবং ভাটা দুই সময়টাকেই কাজে লাগাতে পারি। বোঝা গেল? সম্ভাবনা আমাদের যদি ভারতবর্ষে বলি, তাহলে কি গুজরাটের কচ্ছ উপকূল এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই শক্তি কিন্তু উৎপাদনের সম্ভাবনা বহুত। ঠিক আছে, কারণ সেখানে কি আমাদের জোয়ার ভাটার যে প্রাবল্যতা, সেটা কিন্তু বেশি। তারপরে এর অসুবিধাটা তাহলে কি? একই জিনিস, যে প্রাথমিক নির্মাণ ব্যয় খুব বেশি সেই টারবাইন আমাদের বসাতে। তারপর ম্যান পাওয়ার সেখানে অনেক বেশি লাগবে, অনেক মানে দক্ষ কারিগর লাগবে, শ্রমিক লাগবে। ঠিক আছে। উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে অনেকটাই কম। ঠিক আছে। জোয়ার ভাটা নির্দিষ্ট সময়েই ঘটে, তাই নিয়মিত বা অবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। বোঝা গেল? নির্দিষ্ট একটা সময় ঘটবে জোয়ার ভাটা। জোয়ার ভাটার নিজস্ব সময় রয়েছে, যখন চাঁদ আমাদের সামনে আসে, তখন তার আকর্ষণের জন্য জল সেদিকে উচ্ছিত হয়, এরকম নিয়ম আছে তো সমস্ত কিছু, তার উপর ডিপেন্ড করছে। তো আমার মন মতো তো জোয়ার ভাটা হবে না কখনোই। ঠিক আছে। তাহলে এটা গেলো জোয়ার ভাটা শক্তি। এবার কি আসছে, এবার আসছে তাহলে আমাদের ভূতাপ শক্তি। তা আমাদের মাটি মানে ভূগর্ভ, তার নিচের দিকে যত যাওয়া যাবে, তখন সেখানে আমাদের ম্যাগমা স্টেট আছে, সেটা কি আমাদের পুরো উত্তপ্ত, পৃথিবীর একদম অভ্যন্তরে কি রয়েছে, আমাদের পুরো উত্তপ্ত স্টেট রয়েছে কিছু কিছু। ভূগোলে আমরা খুব ভালো করে পড়তাম যে ভিতরে কি কি রয়েছে, সে ম্যাগমা স্টেট রয়েছে। সেটা কি হয়, আমাদের ভূপৃষ্ঠের যে 5 থেকে 20 কিলোমিটার গভীরতা আছে, সেই গভীরতায় বিভিন্ন শিলাস্তরের ফাঁকে গিয়ে আটকে যায়। এবার ওই যে শিলাস্তরের ফাঁকে তরল যে ম্যাগমা, সেই ম্যাগমা কি আটকে গেছে, সেটা কি হয়, তরল ম্যাগমা ধীরে ধীরে এবার তাহলে কঠিন স্টেট পেতে শুরু করবে। তাহলে যেই ওই ওই তরল ম্যাগমাটা কঠিন হতে শুরু করে, তখন কি করে, প্রচুর পরিমাণে তাপ ছাড়তে শুরু করে। ওই যে তাপটা ছাড়তে শুরু করে, সেই তাপটাকেই আমরা কাজে লাগাই। তাহলে সেই তাপটা কাজে লাগিয়ে আমরা যে শক্তিটা তৈরি করি, তাকেই আমরা কি বলি, ভূতাপ শক্তি। তাহলে আমরা কি বলবো, যে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত শিলাস্তর থেকে পাওয়া যে তাপশক্তি, তাকেই আমরা কি বলি, ভূতাপ শক্তি। এই শক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ জলকে বাষ্পে পরিণত করা হয়। ওই যে বাষ্পে পরিণত করছি, সেখান থেকে আমরা টারবাইনকে ঘোরাই। টারবাইন ঘোরালে কি হবে, আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে এর কার্যপদ্ধতি কি? পৃথিবীর গভীরে উত্তপ্ত শিলাস্তর থাকে, সেখানে প্রচুর পরিমাণে তাপ থাকে, তাপ নির্গত হয়। কেন নির্গত হয়? ওই যে বললাম, আমাদের যে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমা যখন লাভা উদ্গীরণ হয়, মানে লাভা বেরোয়, তখন কি হয়, উত্তপ্ত যে ম্যাগমা, তার বেশিরভাগ অংশ কি ভূপৃষ্ঠের 5 থেকে 20 কিলোমিটার গভীরেই বিভিন্ন শিলাস্তরের ফাঁকে আটকে যায়। এবার ওই যে লাভা, সেগুলো কি হয়, আমাদের তরল স্টেটে থাকে। তাহলে ওই যে তরল ম্যাগমা, সেই তরল ম্যাগমা কি হয়, ধীরে ধীরে কঠিন হতে শুরু করে। যেই কঠিন হতে শুরু করবে, তাহলে তরল থেকে আমার কঠিন হতে গেলে কি করতে হবে, তাপ ছাড়তে হবে। তাহলে ওই যে বহুত পরিমাণে তাপটা ছাড়তে শুরু করে, সেই তাপের কথাই আমরা এখানে বলতে চাইছি। এবার এত জটিল না করে আমরা এরকম সোজা ভাষায় লিখলেই আমাদের নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে। তাহলে ভূগর্ভস্থ জল এই উত্তপ্ত যে শিলা, তার সংস্পর্শে আসলে কি হবে, তাহলে জলটা বাষ্প পরিণত হয়ে যাবে। সেই বাষ্পটাকে আমরা কি বলি, স্টিম।
উত্তপ্ত যে জলীয় বাষ্প তাকে আমরা কি বলি? স্টিম বলি। তাহলে এই স্টিমে পরিণত হবে। পাইপের মধ্যে দিয়ে আমরা কি করবো এবারে? এই উচ্চচাপযুক্ত যে স্টিম তাকে কি ওপরে ভাগে তুলে আনবো। এবার ওপরে যেই তুলে আনবো সেই স্টিমটা দিয়ে আমরা তখন কি করবো? টারবাইনকে ঘোরাবো। আর টারবাইন যদি আমরা ঘোরাই তাহলে কি হবে? জেনারেটরের মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে তাদের কার্যপদ্ধতি। তাহলে এবারে সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা অফুরন্ত পুরো। পৃথিবীর নিচে সবসময় এরকম স্টেট চলতেই থাকবে। তাহলে ভূতাপ শক্তি কি আমাদের 24 ঘন্টাই পাওয়া যাবে এবং আজীবন পেতে থাকবো আমরা। এবং এটা পরিবেশ বান্ধব। গ্রিন হাউস গ্যাসের প্রায় নিঃসরণ হয়ই না, ফলে পরিবেশ দূষণও কোনো হবে না। ঠিক আছে? অসুবিধা কি? উৎপাদন কেন্দ্র নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। এটা তো অনেকটাই কষ্টসাধ্য পদ্ধতি যেখানে অনেকটাই স্কিল দরকার। তাহলে আমাদের সেই রকম লেভেলের ইঞ্জিনিয়ার্স লাগবে, সেই রকম লেভেলের শ্রমিক লাগবে, তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, বহুত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, জমি লাগবে। তাহলে কি এটা একটা বহুতই ব্যয়বহুল পদ্ধতি। ঠিক আছে? উত্তপ্ত শিলাস্তরে খনিজ পদার্থ ভূগর্ভস্থ জল স্তর দূষিত করতে পারে। এছাড়া কি অনেক সময় সংশ্লিষ্ট অঞ্চলে ভূমিধস ঘটার সম্ভাবনা থাকে। আমি সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বসালাম, ধস নেমে গেল, তাহলে তো আমাদের সব গেল। বুঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের ভূতাপ শক্তি। এবার আমাদের ইম্পর্টেন্ট একটা ফেজ আসছে যেখান থেকে আমাদের কিন্তু খুব প্রশ্ন আসার চান্সেস আছে। কি? বায়োমাস, বায়োগ্যাস, বায়োফুয়েল। বায়োমাসটা কি? উদ্ভিদের যে মৃত অংশ, প্রাণীর যে বর্জ্য পদার্থ যেরকম গোবর, কাঠ, কৃষিজাত বর্জ্য ইত্যাদিকে আমরা কি বলি? বায়োমাস বা জীবভর। এর মূল উপাদান কি হয়? এর মূল উপাদান হয় কার্বনযুক্ত যৌগ। ঠিক আছে? এবার বায়োগ্যাসটা কি? বায়োমাস তাহলে কি? যে উদ্ভিদের মৃত অংশ, প্রাণীর বর্জ্য পদার্থ, এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো সেগুলোই কি আমাদের বিভিন্ন বায়োমাস নামে পরিচিত। এবার বায়োগ্যাস তাহলে কি? এই যে বায়োমাস, সেই বায়োমাসকে জলের উপস্থিতিতে কিন্তু বাতাসের অনুপস্থিতিতে, জলের উপস্থিতি থাকবে কিন্তু বাতাসের অনুপস্থিতি থাকবে। বাতাসের অনুপস্থিতিকে কি বলে? অ্যানঅ্যারোবিক। ঠিক আছে? তাহলে এটাই লেখা আছে অ্যানারোবিক। ঠিক আছে? অ্যানঅ্যারোবিক মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বলে একটা ব্যাকটেরিয়া হয়। এই ব্যাকটেরিয়ার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার জিজ্ঞাসা করে যে কোন ব্যাকটেরিয়া এই কাজটা করে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তারা কি করে? বিয়োজন করে দেয়। মানে ওই বায়োমাসকে বিয়োজিত করে দেয়। এবার বিয়োজিত করলে কি হয়? বায়োমাস থেকে একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি হয়। সেই গ্যাসীয় মিশ্রণকেই আমরা কি বলি? বায়োগ্যাস। তার মানে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রভাবে জলের উপস্থিতিতে কিন্তু অক্সিজেন মানে বাতাসের অনুপস্থিতিতে যখন বায়োমাস গ্যাসীয় মিশ্রণে পরিণত হয় তখন সেই গ্যাসীয় মিশ্রণকেই আমরা কি বলি? বায়োগ্যাস। এবার এই যে বায়োগ্যাস তৈরি হচ্ছে তার মধ্যে মূল উপাদানগুলো কি কি? একদম প্রধান উপাদান হচ্ছে আমাদের মিথেন। মিথেনের সংকেত কি আমাদের? CH4। সেটা প্রায় আমাদের 75% থাকে। এছাড়া অন্যান্য উপাদান হিসেবে আমাদের কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদিও পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আমাদের বায়োমাস কি? বিভিন্ন বর্জ্য পদার্থ, মৃত অংশ, উদ্ভিদ প্রাণীর, এবং সেখান থেকে যখন মিথানোজেনিক ব্যাকটেরিয়া জলের উপস্থিতিতে, বাতাসের অনুপস্থিতিতে বায়োমাসগুলোকে বিয়োজন করে ফেলে, করলে কি করে? একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি করে, তাকে আমরা বলি বায়োগ্যাস। এবার এই বায়োগ্যাসের ব্যবহারটা কি? বায়োমাস থেকে যে বায়োগ্যাস উৎপাদন হয়, পরে যে নিষ্ক্রিয় এবং অবশিষ্ট জৈব পদার্থ তাও পড়ে থাকে না, সেই জৈব আবর্জনা তাতে না নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ হয়। মানে সেটার মধ্যে কি দেখেন অনেক নাইট্রোজেন এবং ফসফরাস ইত্যাদি ম্যাটেরিয়ালস গুলো থাকে। এবার তাহলে কি হয়? সেগুলো কি উত্তম সার রূপে ব্যবহার হয়, মানে সেগুলোকে আমরা রাসায়নিক সার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? জৈব সার হিসেবে ব্যবহার করবো বরং, রাসায়নিক কেন বলছি। এরপর কি? রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি এটাকে, যেখানে এটা কি ধোঁয়াহীন হয় এবং তাপন মূল্য এর যথেষ্ট বেশি হয়। তাছাড়া কি আলো জ্বালাতে, পাম্পের ইঞ্জিন চালাতে ইত্যাদি কাজে কি আমরা বায়োগ্যাসকে ব্যবহার করি। বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করে থাকি। এছাড়া আমরা যে বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করছি, তো বায়োমাসটা কি ছিল? আমাদের উদ্ভিদের মৃত অংশ, প্রাণীর বর্জ্য পদার্থ। তাহলে এগুলোর থেকে যে আমি একটা কাজের জিনিস তৈরি করলাম, তাহলে তো আমাদের দূষণটা নিয়ন্ত্রিত হলো। আর নাহলে এই বর্জ্য পদার্থ তো আমাদের মাটি দূষণ করতো, জল দূষণ করতো। তাহলে কি হচ্ছে? আমাদের এতে দূষণ নিয়ন্ত্রণেও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে। তাহলে বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য লাভদায়ক। আমরাও জিনিসটার কাজ লাগা মানে জিনিসটা কাজে লাগাতে পারলাম, আর পরিবেশটাও দূষিত কম হলো। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে বলছে বায়োফুয়েলটা কি? বায়োফুয়েল কি? বায়োমাস থেকে যে উৎপন্ন হচ্ছে জ্বালানি, সেই জ্বালানিকেই আমরা কি বলবো? বায়োফুয়েল বা জৈব জ্বালানি। তাহলে বায়োমাস থেকে যে জ্বালানি তৈরি করা হয় তাকেই আমরা বলি জৈব জ্বালানি বা বায়োফুয়েল। ঠিক আছে? এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ ব্যবহারের পর আবার উৎপন্ন হতে পারে। প্রকারভেদ কি কি? বায়োফুয়েল প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে আমাদের কঠিন বায়োফুয়েল, একটা হচ্ছে আমাদের তরল, একটা হচ্ছে আমাদের গ্যাসীয়। কঠিন কিরকম? যেরকম কাঠ, খড়, বাঁশ, গৃহস্থালির আবর্জনা ইত্যাদি। এগুলোর ব্যবহার কি? আমরা গ্রামাঞ্চলে রান্না এবং গরম করার কাজে ব্যবহার করতে পারি। তরল কি কি হতে পারে? আমাদের বায়ো ইথানল হতে পারে, আমাদের বায়ো ডিজেল হতে পারে। বায়ো ইথানল কিরকম? আখ, ভুট্টা বা ছিবড়ার সন্ধান বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি এগুলো তৈরি করা হয়।
বায়ো ইথানল কি প্রক্রিয়া মানে কিভাবে তৈরি করা হয়? আমাদের আখ, ভুট্টা, ছিবড়া ইত্যাদির সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি করা হয়? তৈরি করা হয়। এটি পেট্রোলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়, ফলে পেট্রোলের ব্যবহার কমে। যেরকম আমরা এখন শুনতে পাই যে আমাদের E20 পেট্রোল আসে, মানে আমাদের পেট্রোলের সাথে কি 20% ইথানল মেশানো হয়। ঠিক আছে? বায়োডিজেল, বায়োডিজেল কি? উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি থেকে উৎপন্ন করা হয়। এটি ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শীতের দেশে প্রধানত এটা কি ঘর গরম করতে কাজে লাগে। ঠিক আছে? গ্যাসীয় বায়োফুয়েল কি কি? আমাদের গোবর গ্যাস, যেটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নে আসে, এবং বায়োগ্যাস। তাহলে এগুলো কি বায়োমাস, বায়োমাসের বিয়োজনের মাধ্যমে উৎপন্ন হয় এবং কি জ্বালানি হিসেবে কাজে লাগে। তাহলে বায়োমাস বিয়োজিত হলে কি আমাদের গোবর গ্যাস, বায়োগ্যাস ইত্যাদি তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া আর বায়োগ্যাস প্ল্যান্টটা কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া আমরা বুঝলাম যে কি আমাদের জলের উপস্থিতিতে, কিন্তু বায়ুর অনুপস্থিতিতে, বায়ুর অনুপস্থিতি বলতে অ্যানঅ্যারোবিক, অ্যানএরোবিক। তাহলে বায়ুর অনুপস্থিতিতে এবং জলের উপস্থিতিতে যে সকল ব্যাকটেরিয়া বায়োমাসকে বিয়োজিত করে আমাদের মিথেন তৈরি করে। মিথেন তৈরি করে কেন বলছি? কারণ আমাদের মেন উপাদান কি ছিল? প্রধান উপাদান তো মিথেন ছিল। তাহলে কি বায়োমাসকে মিথেন গ্যাস উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। যেহেতু মিথেন তৈরি করে, তাই তাদেরকে কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? জেনেসিস মানে তৈরি করা, তাই তার থেকে কি মিথানোজেনেসিস বা মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? যেরকম এর উদাহরণ কি? একটা হচ্ছে মিথানোকক্কাস, একটা হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম। তাহলে এগুলো কি কিছু মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ। এর কাজ কি? বায়োমাসের বিয়োজন ঘটানো, করে কি করা? মিথেন গ্যাস তৈরি করা। মিথেন গ্যাস তৈরি হলে কি হবে? সেটা পরিবেশে মুক্ত হবে। তাহলে কি বায়োমাসের বিয়োজন ঘটিয়ে মিথেন গ্যাস পরিবেশে মুক্ত করে কি আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়ারা। ঠিক আছে? এবার হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি? যেখানে আমাদের সমস্ত কিছু এই প্রসেসগুলো হচ্ছে। তাহলে কি বায়োগ্যাস প্ল্যান্টে জলের উপস্থিতিতে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা, অবায়ুজীবী বলতে অ্যানারোবিক, যেটা ওই বলা হলো। ঠিক আছে? অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পচিয়ে আমরা কি বায়োগ্যাস তৈরি করতে পারি। তাহলে আমরা এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোকে কাজে লাগিয়ে আমাদের জলের উপস্থিতিতে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে বায়োগ্যাস থেকে, সরি বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করি। যে জায়গায় করি সেটাকেই কি বলা হয়? বায়োগ্যাস প্ল্যান্ট। ঠিক আছে? ব্যবহৃত বায়োমাস মানে আমরা তখন কি কি বায়োমাস ব্যবহার করি? আমরা গোবর ব্যবহার করি, আমরা কৃষিজাত বর্জ্য ব্যবহার করি, আমরা পোলট্রির বর্জ্য ব্যবহার করি, আমরা অন্যান্য জৈব বর্জ্য ব্যবহার করি। ঠিক আছে? এই প্রক্রিয়ায় মিথানোজেনিক ব্যাকটেরিয়া বায়োমাসকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি করে? মিথেন সমৃদ্ধ বায়োগ্যাস তৈরি করে, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের একটা প্রশ্ন, আমাদের এবিডিএ টেস্ট পেপার বা অন্য টেস্ট পেপার বা আমরা কোশ্চেন সলভ করতে গেলে প্রায়ই পাই কি, পাওয়ার অ্যালকোহলটা কি? পাওয়ার অ্যালকোহল হলো ইথাইল অ্যালকোহল, পেট্রোল আর খুব সামান্য পরিমাণে বেনজিনের একটা মিশ্রণ। আচ্ছা, বেনজিনের জায়গায় কিন্তু আমরা অনেক সময় ইথারও ব্যবহার করে থাকি। তাহলে এর মধ্যে উপাদানটা কি? পেট্রোল থাকবে আমাদের 80%, ইথানল মানে ইথাইল অ্যালকোহল, ইথানলের সংকেত কি? CH3CH2OH বা C2H5OH। তাহলে এখানটা কি 1 2, তার মানে কি দুটো কার্বন মানে ইথ, তারপর এন, তারপর অল, এবার ইটা কেটে যাবে, তাহলে কি হচ্ছে? ইথানল। ঠিক আছে? তাই ইথানল, ইথানলটা কি আমাদের আইউপিএসি নাম, আর ইথাইল অ্যালকোহলটা কি আমাদের সাধারণ নাম বা কমন নেম। তাহলে সেটা আমাদের প্রায় 20% থাকে। এবং এই বেনজিন বা ইথারকে আমরা মেনলি দ্রাবক হিসেবে ব্যবহার করি। তাহলে কি সাথে অল্প পরিমাণে বেনজিন বা ইথার মেশানো হয়, যাতে অ্যালকোহল ও পেট্রোল একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। অর্থাৎ এই দুটো কি, এই দুটো আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করি। তাহলে বেনজিন বা ইথার আমরা কি দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, উদ্দেশ্য বা ব্যবহার মানে এই পাওয়ার অ্যালকোহলের ব্যবহারটা কি? পাওয়ার অ্যালকোহল পেট্রোলের অকটেন নম্বর বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে কি হয়? ইঞ্জিনের নকিং কমায় এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে। এই অকটেন নম্বর, নকিং, এগুলো কি জিনিস অ্যাকচুয়ালি? অকটেন নম্বর হলো পেট্রোল বা অন্য যে জ্বালানিগুলো আছে সেই জ্বালানির একটা মানদণ্ড, যেটা নির্দেশ করে কি যে সেই জ্বালানিটা ইঞ্জিনের ভিতর কতটা চাপ সহ্য করতে পারবে। ইঞ্জিন বলতে গাড়ির ইঞ্জিন। তাহলে এই জ্বালানির অকটেন নম্বর যত বেশি হয় না, সেই ইঞ্জিনটা কি তত উন্নত মানের হয়, মানে সেই জ্বালানিটা তত উন্নত মানের হয়, তাহলে কি সেই ইঞ্জিনটা বেশি ভালো চলবে। এবার আমাদের ইঞ্জিনের নকিং, নকিংটা কি এক ধরনের টিকটিক করে যে শব্দ হয় না, খটখট করে, ওই শব্দটাই হচ্ছে আমাদের নকিং শব্দ। ইঞ্জিনের অ্যাকচুয়ালি সিলিন্ডারের ভেতর যে জ্বালানি আর বাতাসের মিশ্রণ থাকে, ওটা নির্দিষ্ট সময়ে স্পার্ক প্লাগ বলে একটা জিনিস থাকে, সেটার সাথে জ্বলার কথা। কিন্তু যদি মাঝে মধ্যে অতিরিক্ত চাপ বা তাপ হয়ে যায়, তখন কি হয়? ওই স্পার্কটা করতে পারে না। তখন কি হয়? স্পার্কটা হওয়ার আগেই জ্বালানিটা অনিয়ন্ত্রিতভাবে জ্বলেও যায়। ঠিক আছে? যেটাকে আমরা প্রিমেচিওর কম্বাসন বলি। তখন কি হয়? যে খটখট পিং পিং করে একটা শব্দ হয়, যেটাকে আমরা ইঞ্জিন নকিং বলি। তাহলে যদি নকিং হয়, তাহলে কি ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ইঞ্জিনের ক্ষতি হয়, মাইলেজ কমে যায়। তাহলে আমরা
অকটেন নাম্বার যদি বাড়াতে পারি তাহলে আমাদের নকিং অটোমেটিক কমে যাবে, তাহলে আমাদের কি হবে, মাইলেজ বেড়ে যাবে, মানে ইঞ্জিনটা বেশি ভালো চলতে পারবে। তাহলে তাই জন্য আমরা কি করি, পাওয়ার অ্যালকোহল ব্যবহার করি। যত আমাদের অকটেন নম্বর কম হয়, ইঞ্জিনের কি নকিং বেশি হয়ে যায়, কারণ তখন তো জ্বালানিটা চাপ সহ্য করতে না পেরে কি আগেই জ্বলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি ইঞ্জিনটা ভালো চলবে। এই জিনিসগুলো এখনকার জিনিস না, এই জিনিসগুলো যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাদের জন্য খুব ইউজফুল। ঠিক আছে, বা যারা পড়বে তাদের জন্য এই জিনিসগুলো ইউজফুল। তখন মনে হবে যে হ্যাঁ, এই জিনিসগুলো আগে একটু শুনেছিলাম। ঠিক আছে, এখন এইটুকু পড়লেই হয়ে যাবে যে পাওয়ার অ্যালকোহল পেট্রোলের অকটেন নম্বর বাড়িয়ে দেয়, তাহলে নকিং কমে যায়, তাহলে কার্যক্ষমতা বা আর কি মাইলেজটা বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, পাশাপাশি এটি সাধারণ পেট্রোলের তুলনায় অনেক কম দূষণ ঘটায় এবং জ্বালানি খরচও কি সাশ্রয় হয় আমাদের। ঠিক আছে। আচ্ছা, সবার আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মিথেন হাইড্রেট বা ফায়ার আইস। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হচ্ছে আমাদের একটা কেলাসাকার পদার্থ, কঠিন পদার্থ। কেলাস মানে কি? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সীমাবদ্ধ পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কি বলে? কেলাস। কিছুই বোঝা যায়নি। মানে একটা নেটওয়ার্ক টাইপের। নেটওয়ার্ক মানে কি? একটা জালক টাইপের তৈরি করে ফেলছে। তাহলে এমন একটা কঠিন পদার্থ বা নেটওয়ার্ক, যেখানে কি হয়, আমাদের মিথেন অণুগুলো জলের অণু দ্বারা সৃষ্ট একটা বরফ সদৃশ কেলাসের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে যেহেতু এরকম বরফের মতো দেখতে হয়, ঠিক আছে, তাই আমরা কি বলি, আইস। এবং ফায়ার আইস, আচ্ছা ফায়ার আইস নিচে লেখা আছে কেন বলা হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, মিথেন হাইড্রেট, যেখানে মিথেন অণুগুলো কি হয়, জলের অণু দ্বারা বরফের মতো দেখতে একটা কেলাসের মধ্যে আবদ্ধ থাকে। ঠিক আছে, এটা সাধারণত নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপ পরিবেশে পাওয়া যায়। এর সংকেতটা কি? এর সংকেত হচ্ছে 4CH4.23H2। এবার আমি যদি 4 দিয়ে 23কে ভাগ করে দিই তাহলে কত হবে, 5.74। তাই আমাদের 5.75, তাহলে আমরা তখন লিখতে পারি যে CH4.5.75H2। তাহলে হয় আমি এটা লিখবো সংকেতে, আর নাহলে এটা লিখে দেবো, যে কোনো একটা সংকেত লিখলেই হবে। ঠিক আছে, এবার এই ফায়ার আইসকে আমরা ফায়ার আইস কেন বলি, মানে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলা হয়? কারণ মিথেন হাইড্রেট দেখতে বরফের মতো, তাই আইস বলা হয়। কিন্তু এতে থাকা যে মিথেন, সেটা কি আমাদের দাহ্য গ্যাস, তাহলে আগুনের সংস্পর্শে আসলেই কি হয়, সেটা জ্বলতে শুরু করে। তাই জন্য যেহেতু জলে, তাই আমরা কি বলছি, ফায়ার। এবং যেহেতু বরফের মতো দেখতে, তাই আমরা কি বলছি, আইস। তাহলে কি ফায়ার আইস। বুঝা গেল? এবারের গুরুত্ব কি? ফায়ার আইস আসলে কি হয়, নিজের যত আয়তন না, তার থেকে প্রায় 160 থেকে 70 গুণ বেশি সে আয়তনের মিথেন গ্যাস তৈরি করতে পারে। আর মিথেন গ্যাস তো আমরা আমাদের কাজে লাগাতে পারবো। তাহলে ভবিষ্যতের সম্ভাব্য জ্বালানি হিসেবে কি এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে মিথেন হাইড্রেট আমি বার করে আনি কি করে, মানে আমি আহরণ করি কি করে বা নিষ্কাশন করি কি করে। তা এখানে অনেকগুলো মেথডই থাকে। ঠিক আছে, তার মধ্যে থেকে আমরা একটা পড়বো, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড ইনজেকশন মেথড। ঠিক আছে, যেটা কি, আমরা CO2 গ্যাসকে পাইপের মাধ্যমে মিথেন হাইড্রেটের স্তরে প্রবেশ করিয়ে দিই। ঠিক আছে, একটা পাইপ নেওয়া হয়, পাইপ নিয়ে কি হয়, তাকে আমরা পাইপের ভিতর দিয়ে CO2 গ্যাসকে মিথেন হাইড্রেটের স্তরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। এবার ওই যে কার্বন ডাই অক্সাইডটা যাচ্ছে না, সেটা আমাদের CH4 কে প্রতিস্থাপন করে, মানে CH4 এর জায়গায় কি CO2 চলে যাচ্ছে। তাহলে CO2 তাহলে বেরোতে চাইবে, তাহলে CO2 কি হবে, তাহলে ওই পাইপ দিয়ে না গ্যাস আকারে বেরিয়ে আসতে চাইবে। যেই বেরিয়ে আসবে তাহলে আমরা কি করব, সেই মিথেন গ্যাসটাকে আহরণ করে নিতে পারবো। তাহলে এভাবেই কি আমাদের মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস উৎপন্ন করানো হয়, মানে আহরণ করা হয় বা বের করে আনা হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের মিথেন হাইড্রেট। এবার হচ্ছে আমাদের কয়লা খনির মিথেন বা CBM। এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বায়োগ্যাসটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে এইগুলো কিন্তু, এই লাস্টের 3টে পার্ট কিন্তু আমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এই পার্ট থেকে আমার একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কয়লা খনির মিথেন বা কোল বেড মিথেন, যেটাকে আমরা শর্টে CBM বলি। তাহলে আমাকে কিন্তু বলতে পারে যে CBM কি। তাহলে আমাকে তখন বলতে হবে যে CBM হচ্ছে কয়লা খনির মিথেন এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে কোল বেড মিথেন। ঠিক আছে। ভূগর্ভস্থ যে কয়লার স্তর থাকে না, সেই কয়লার স্তরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে। ওই ফাটলের মধ্যে কি হয়, অধিশোষিত অবস্থায় আমাদের প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। যখন একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের মধ্যে কিছু কিছু ফাঁকা রয়েছে, তার মধ্যে কোনো গ্যাস সঞ্চিত হয়ে যায়, তখন সেই পদ্ধতিকে আমরা বলি অধিশোষণ পদ্ধতি। তাহলে এখানেও আমরা কি বলছি, যে আমাদের কয়লা যে আছে, কয়লার ভিতর যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বা ফাঁক আছে, সেই ফাঁকার মধ্যে আমাদের কি সঞ্চিত হয়ে যায়, আমাদের প্রাকৃতিক গ্যাস সঞ্চিত হয়ে যায়। তাহলে এই যে অবস্থাটা, যেখানে আমাদের কয়লার ফাঁকার ভিতরে আমাদের প্রাকৃতিক গ্যাস সঞ্চিত হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, তখন আমি তাকে বলছি কোলবেড মিথেন বা CBM। বোঝা গেল? তাহলে ভূগর্ভে উদ্ভিদ থেকে যে কয়লা তৈরির প্রক্রিয়া ঘটে, যখন আমাদের কয়লাটা তৈরি হচ্ছে লাখ লাখ বছর ধরে, ওই কয়লা তৈরির প্রক্রিয়া বা কোয়েলিফিকেশনের সময় এই গ্যাসটা উৎপন্ন হয় এবং কয়লার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মধ্যে কি আটকা পড়ে যায়। এবার এই যে জিনিসটা আটকা পড়ে আছে, এর মধ্যে বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড থাকে না। যেহেতু আমাদের থাকে না, তাই একে আমরা কি বলি, সুইট গ্যাস। ঠিক আছে, তাহলে যেহেতু এর মধ্যে বিষাক্ত কোনো গ্যাস থাকে না, হাইড্রোজেন সালফাইড থাকে না, তাই এরকে আমরা কি বলি, সুইট গ্যাস বলে থাকি। এবার এই কয়লা খনির মিথেনটা আমি কি করে আহরণ করব, মানে এখান থেকে আমি কি করে
বার করব জিনিসটাকে, নিষ্কাশন করব কি করে? তাহলে এর ৪ টে ধাপ রয়েছে। আমি পরপর ধাপগুলো এক্সপ্লেন করছি। ১ম ধাপে আমরা কি করব? কূপ খনন করব। মানে ১ম এ আমরা কি ড্রিল করব। ড্রিল করে কি একটা কূপ খনন করব। ঠিক আছে? তাহলে কি হবে? ১ম এ মাটির নিচে কয়লার স্তর পর্যন্ত ড্রিল করে আমরা একটা কূপ তৈরি করব। ঠিক আছে? তারপর আমরা কি করব? জলকে বের করে আনবো। মানে জল নিষ্কাশন করব। তাহলে কি করব? পাম্পের সাহায্যে কূপ থেকে জল বের করে কয়লা স্তরের অভ্যন্তরীণ চাপ কমাবো। আমি যদি জলটা বের করে আনি তাহলে কি হবে? চাপটা কমে যাবে। এবার যদি চাপটা কমে যায় তাহলে কি হবে? গ্যাসের মুক্তি। যেই চাপটা কমে যাচ্ছে তাহলে কি হবে? আমাদের যে গ্যাসগুলো আছে, যেগুলো কয়লার গায়ে আটকে আছে, সেগুলো কি হবে? বেরিয়ে আসতে চাইবে, কারণ চাপ নেই তো আর। আগে চাপা ছিল বলে ভিতরে পড়েছিল। এবার তো কোনো চাপ নেই, তাহলে কি হবে? গ্যাসটা বাইরে আসতে চাইবে। তাহলে কি হবে? চাপ কমে গেলে কয়লার গায়ে আটকে থাকা যে মিথেন গ্যাস, সেটা আপনা আপনি মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে। এবার যে বেরিয়ে আসবে তাহলে গ্যাসটাকে সংগ্রহ করলেই আমাদের কাজ মিটে গেল। তাহলে আমরা কি করব? গ্যাস এবং অবশিষ্ট জল পাইপের মাধ্যমে ওপরে যখন উঠে আসবে, সেখান থেকে আমরা গ্যাসটাকে আলাদা করে নেবো, করে নিয়ে সংগ্রহ করে নেবো। তাহলে আমরা আমাদের গ্যাসটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কয়লা খনির মিথেন থেকে যে মিথেন বা গ্যাস, সরি মিথেন না, যে আমাদের প্রাকৃতিক গ্যাসগুলো আছে বা মিথেন রয়েছে তার মধ্যে, তাহলে সেই গ্যাসগুলোকে কি আমাদের আহরণ করার বা নিষ্কাশন করার পদ্ধতি। বোঝা গেল? তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। যা যা পড়িয়েছি তার মধ্যে থেকেই মাধ্যমিকের প্রশ্ন আসবে নিঃসন্দেহে। এছাড়া তোমরা এবিটিএ টেস্ট পেপার সলিউশন করাচ্ছি, সেগুলো ভালো করে দেখো। তোমরা নিজেরা এবিটিএস টেস্ট পেপার সলিউশন করো। পর্ষদের টেস্ট পেপার যখন দেবে, পর্ষদের টেস্ট পেপারটা ভালো করে নিজেরা সলভ করো। তাছাড়া তোমাদের যে পুরনো বছরের মাধ্যমিকের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো ভালো করে সলভ করো, যেগুলো মাধ্যমিকে অলরেডি চলে এসছে। ঠিক আছে? কারণ পুরনো বছরের প্রশ্ন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, সেই জিনিসগুলোই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, অথবা সেই প্রশ্নগুলোই কিন্তু আবার রিপিটেড হয়। ঠিক আছে? তো সেগুলো করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো তোমাদের বেঁধে আছে সেই প্রশ্নগুলো বারবার করে করো। এখন মাত্র ৪৫ দিন সময় আছে। যে সাবজেক্ট তোমাদের একটু স্ট্রং আছে সেই সাবজেক্টের কোর কনসেপ্ট গুলোকে রিভাইজ করো, যে সাবজেক্ট একটু উইক আছে সেই সাবজেক্টে একটু বেশি টাইম দাও। এভাবে নিজেদের প্রিপারেশনটাকে সলিড করো। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আমাদের দেখা হবে আবার অন্য কোনো নেক্সট সেশনে। তো আজকের জন্য এইটুকুই।